বাড়িতে এসেছিলাম। এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানাধীন কলমা গ্রাম। আহ, এটা এত একটা প্রত্যন্ত অঞ্চল, যে জায়গাতে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, অর্থাৎ আহ, গাড়ির কোনো সুযোগ সুবিধা নেই, এমনকি মোটর সাইকেলও চলে না। আমরা গতকালকে নির্জলা একাদশী তিথি পালন করে রাত জাগরণ করে এখন আমরা হেঁটে যাচ্ছি প্রায় 1 ঘন্টা সময়। আহ, অনেক ভক্তবৃন্দ যুক্ত হয়েছে, 108 জন, 121 জন হয়ে গেছে আসার সঙ্গে সঙ্গে। আমরা এখন যে পথ দিয়ে যাচ্ছি একটু দেখানোর চেষ্টা করছি। আর এটাকে বলে জিয়ল বন। দেখুন জিয়ল বনের বাগান। আহ বন্ধুরা, আপনাদের অঞ্চলে এটা কি বলে আমি জানি না। আচ্ছা, আমাদের আমাদের গ্রামে এটাকে জিয়ল বন বলে, অনেকে বলে উজাউড়ি। এটা আঞ্চলিক ভাষা। উজাউড়ি বলার পিছনে একটা কারণ আছে, মানে আমাদের অঞ্চলে একটা আঞ্চলিক ভাষা আছে যে এটা খুবই শীঘ্র উঠিয়ে যায়। দেখুন, ওই বনগুলোকে কাটা হয়েছে কিন্তু আবার সঙ্গে সঙ্গে ড্যাম দিয়ে হয়ে যাচ্ছে। এটাকে আমাদের অঞ্চলে আরেকটা ভাষা বলা হয় অমরা। অমরা মানে হচ্ছে এগুলো মরে না, অমরা। হ্যাঁ, বিশেষ করে হাওড় অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে এগুলো বেশি হয়, এগুলো জ্বালানি রূপে ব্যবহার করা হয়। আপনাদের অঞ্চলে এই গাছগুলোকে কি বলে? কেউ কমেন্টের মাধ্যমে জানাবেন। এই গাছগুলোকে আপনাদের অঞ্চলে কি বলে? আমাদের অঞ্চলে উজাউড়ি কিংবা অমরা বলে। আপনাদের অঞ্চলে এগুলোকে কি বলে জানাবেন। হ্যাঁ, এগুলো জ্বালানি রূপে ব্যবহার করা হয়। এখন আমরা 1 ঘন্টা সময় হাঁটছি। অনেক বছর যাবৎ হাঁটা হয় না। আমি 2009 সালের পর থেকেই বাড়ির বাহিরে, মানে শহরে থাকি। কাজেই অনেকদিন হাঁটার অভ্যাসটা নেই। এরপরও চেষ্টা করছি। সবাই ক্লান্ত, কারণ এই পথ দিয়ে হাঁটা, বুঝতেই পারছেন। এটা একেবারে দুরূহ একটা আহ বিষয়। দীপঙ্কর বলছে এটাকে কলুম বলে ওদের অঞ্চলে। বাহ! আমাদের অঞ্চলে বলে উজাউড়ি, আমাদের অঞ্চলে অমরাও বলে। আহ জিওল বন বলছে বিকাশ। আচ্ছা, খুব ভালো। আহ আমাদের অঞ্চলে কলমি আরেকটাকে বলা হয়, যেটা খাবার রূপে ব্যবহার করা হয়, কলমি শাক। আর ওইটাকে আমাদের অঞ্চলে উজাউড়ি বলে, আর হচ্ছে অমরা বলে। এই যে হিজল গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, হাওড় অঞ্চলে বিশেষ করে জলের মাঝে এই হিজল গাছগুলো হয় আর করচের বাগান হয়ে থাকে। কারণটা হচ্ছে করচের বাগানগুলো বাঁধ রক্ষার্থে ব্যবহার করা হয়। আর ঢেউ থেকে বাঁচার জন্য প্রত্যন্ত অঞ্চলের লোকেরা এই বৃক্ষগুলোকে বেশি করে এখানে লাগিয়ে থাকে। আর এগুলো আপনাতে কি হয়ে যায় এই অঞ্চলটা। দেখুন কি সুন্দর প্রকৃতি, সত্যি ভালো লাগছে। আমরা মধ্যনগর পর্যন্ত যাচ্ছি, হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। শ্যামল দাস বলছে আমাদের অঞ্চলে উজাউড়ি বলে। হ্যাঁ, আমাদের অঞ্চলেও এগুলোকে উজাউড়ি বলে। দেবাশিস পাল বলছেন দেওলত বলে। আপনি কোন জেলা থেকে বলছেন দেবাশিস প্রভুজি? আপনাদের অঞ্চলে দেওলত বলে। এসডি প্রান্ত বলছেন বেয়ার ডল বলে। বাহ! আচ্ছা আচ্ছা আচ্ছা। একজনে বলছেন আমাদের অঞ্চলে কলকি বলে। বাহ, খুব ভালো। এটা সত্যি ভালো। এই যে দেখুন কি সুন্দর জায়গা। আর বিশেষ করে আমার সঙ্গে অনেক ভক্তরা, একটু আমি একটু দেখানোর চেষ্টা করছি। হরি বল, হরি বল। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। জয় নিতাই, জয় গৌর। অনেকটা পথ আমরা আমরা হেঁটেছি, আরো হেঁটে হেঁটে যেতে হচ্ছে। অনেকটাই ভালো লাগছে। এরপরও একটা ভালো লাগা কাজ করে। জীবনটাই তো ছুটে চলা, গতিতে জীবন, স্থিতিতে মরণ। প্রত্যেকটা জাতির একটা নিজস্ব গতিধারা আছে, জীবনেরও গতিধারা আছে। জীবন যদি গতিহীন হয়ে যায়, স্রোতহীন নদীর মতোই সে অচল, অসার, প্রাণ শূন্য হয়ে পড়ে। অন্ধ কুসংস্কার তাকে গ্রাস করে। তেমনি ভাবে জীবন যদি ঝিমিয়ে যায়, তাহলে মূল লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। এই জন্য ওঠো, জাগো, মূল লক্ষ্যে পৌঁছার পূর্ব পর্যন্ত ছুটে চলো। ছুটে চলাটাই জীবন।
মূল গন্তব্যে যাওয়ার পূর্বে আমাদেরকে ছুটে চলা উচিত। আমরা যত বেশি চলতে পারবো, যত বেশি ছুটতে পারবো, মূল লক্ষ্যে যাওয়া। মূল লক্ষ্যটা হচ্ছে আমরা যে জায়গা থেকে এসেছি, আবার সেই জায়গায় যাওয়ার প্রারম্ভিকা পর্যন্ত আমাদেরকে ছুটে চলতে হবে। ছুটে চলাটাই জীবন। যে ঝিমিয়ে যায় সে কখনো মূল লক্ষ্যে পৌঁছাতে পারে না। আমরা খরগোশ এবং কচ্ছপের গল্পটা সবাই জানি। সেটা হচ্ছে যে শিয়ালকে আহ, দায়িত্ব দেয়া হয়েছিল, দুজনে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, শিয়ালকে দায়িত্ব দেয়া হলো। এবার খরগোশ ভাবছে যে আমার সঙ্গে কচ্ছপ দৌড় দিয়ে কি করে পারবে। তো যে নির্ধারিত সময়ে প্রতিযোগিতাটা হবে, তো খরগোশ ভাবছে আমি একটু গাছের নিচে বিশ্রাম নিয়ে নেই, ঘুমিয়ে নেই। আর কচ্ছপে সে ভাবছে যে আমি তো খরগোশের সঙ্গে পারবো না, এরপরেও আমি একটু ছুটে চলি। আমি নির্ধারিত সময় থেকেই আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। এখন হলো কি, কচ্ছপ ধীরে ধীরে ছুটতে শুরু করলো, আর খরগোশ একটা গাছের নিচে সে আহ বিশ্রাম নিচ্ছে, ঝিমিয়ে গেল। এবার সেই খরগোশ ঘুম থেকে হঠাৎ জাগলো। জাগার পরে সে ভাবছে এখনো তো অনেকটা পথ বাকি। হ্যাঁ, কচ্ছপ কোথায় গেল? ওই সামনে গিয়েছে, আমি আরেকটু ঘুমিয়ে নিই। হঠাৎ ঘুম থেকে খরগোশ জাগলো যে বেলা অবসান, পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে সূর্য ঢলে যাচ্ছে। তখন খরগোশ প্রাণপণে দৌড় দিল, কিন্তু আর কি সম্ভব, মূল লক্ষ্যে এর পূর্বেই কচ্ছপ পৌঁছে গেছে। এই জন্য ছুটে চলাটাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। আমরা যদি সময় থাকতে সময়ের কাজ না করি, তাহলে আমরা কখনো মূল লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এই জন্য আমরা সময় থাকতে সময়কে মূল্যায়ন করতে শিখবো। ছুটে চলাটাই জীবন। এখন আমরা যে জায়গায় এসেছি ওই জায়গা থেকে কোনো গাড়ি রাস্তা নেই। এখন আমরা যদি না চলি তাহলে আমরা তো এই জায়গা অতিক্রম করতে পারবো না। 1 ঘন্টা সময় আমরা হাঁটছি, তবে এই হাঁটার মাঝে একটা আনন্দ খুঁজে পাচ্ছি, একটা উচ্ছ্বাস খুঁজে পাচ্ছি। এটাকেই তারুণ্যতা বলে। তারুণ্য এবং যৌবন শক্তি যখন প্রগাঢ় ভাবে মানুষের দেহে মনে থাকে, তখন মানুষ অসাধ্যকে সাধন করতে পারে। হ্যাঁ, এই জন্যই তো মানুষ অপরাজেয় হয়। এই জন্য ছুটে চলুন। অনেকে জিজ্ঞেস করছেন কোন জায়গা। এটা সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানাধীন প্রত্যন্ত একটা জায়গা, কলমা। কলমা আহ গ্রাম থেকে আমরা মধ্যনগর যাচ্ছি। আজ আমি আমার একটু মামার বাড়িতে বেড়াতে যাব। অনেকদিন পর যেহেতু গ্রামে এসেছি, আমি প্রত্যেক জায়গায় একটু বেড়ানোর চেষ্টা করছি। আমি আমার সখা শ্রাবণের মামার বাড়ি ছিলাম, তারপর আমার মায়ের মামার বাড়ি গিয়েছিলাম, মায়ের পিসির বাড়ি গিয়েছিলাম, আমার জেঠ তুতু বোনের বাড়ি আমরা গতকাল ছিলাম, একাদশী তিথি এখানে পালন করেছি। আজ যাচ্ছি আমার মামার বাড়ি। মধ্যনগর থেকে আমরা মোটরসাইকেল পাবো, এখানে যাব একেবারে টাঙ্গুয়ার হাওরের পাড়ে। তারপর আমরা সেখানে খুব আনন্দ করব। মামার বাড়ি মানেই একটা আনন্দের জায়গা, আনন্দের নিকেতন। এই যে গরু, দেখুন গরু ঘাস খাচ্ছে। হরি বল। খুব ভালো লাগছে। এই যে হিজল, হিজল বৃক্ষ, এটাকে হিজল গাছ বলে। বন্ধুরা, আপনাদের অঞ্চলে এটাকে কি বলে? আমাদের অঞ্চলে এটাকে হিজল বৃক্ষ বলে বা হিজল গাছ। এটা জলের মাঝে বৃক্ষগুলো জন্ম নেয়, থাকতে পারে। সত্যি অনেক ভালো লাগে। হিজল গাছ। জয় নিতাই, জয় গৌর। আমরা ছুটে চলছি, অনেক ভালো সত্যি, মনোমুগ্ধকর। শ্যাম সুন্দর বাবা, শ্যাম সুন্দর, তোমার কেমন লাগছে? আমার খুব ভালো। আচ্ছা, এই যে তুমি প্রত্যন্ত অঞ্চলে তুমি আসছো, এখানে কোনো গাড়ির ব্যবস্থা নেই, হেঁটে হেঁটে চলছো, 1 ঘন্টার মতো তুমি হাঁটলে, তোমার কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? তুমি এত কিউট, এত সুন্দর করে তুমি হাসো। গতকাল তুমি একাদশী ব্রত পালন করেছো, রাত জাগরণ করেছো, তো শক্তি কোত্থেকে পাও? আমার কাছ থেকে। আমার কাছ থেকে পাও। এই যে লিটন দাশগুপ্ত আছে, তাকে তুমি কিছু বলো। হরে কৃষ্ণ, হরি বল। আমরা খুব আনন্দ করছি, হরি বল। এখন আমরা আবার আবার ছুটে চলছি, হরি বল। ছুটে চলছি, খুব ভালো লাগছে। অনেকেই বিভিন্ন জায়গা থেকে
আমাদেরকে দেখছেন এবং শুনছেন, এই প্রাকৃতিক নৈসর্গিকতা দর্শন করছেন। আহ, মন বলছে সবার অনেক ভালো লাগছে। বিশেষ করে গ্রাম আমার খুব ভালো লাগে। আহ গ্রামের যে অনিন্দময়তা এটা আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আমরা গতকাল যেখানে ছিলাম, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর বিশেষ করে এত সুন্দর প্রকৃতির বাতাস, এগুলো আমাদেরকে একেবারে দেহ মন ছুঁয়ে দিয়েছে। আর আরো যে কতটা সময় হাঁটতে হবে, আমি অনেক সময় ভাবি যে এই অঞ্চলের মানুষেরা, বিশেষ করে এই প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা, ওরা কত কষ্টে থাকে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে। ওরা যেহেতু হাওড় অঞ্চলের মানুষ, ঢেউ, বন্যা, তারপর হচ্ছে খরা, অতিবৃষ্টি, এই বিষয়গুলোর উপর ওরা প্রায় সংগ্রাম বলা যায়, সংগ্রাম করে ওরা বেঁচে থাকে। আশেপাশে কোথাও উচ্চ বিদ্যালয় নেই, কোনো হাসপাতাল নেই। আমি গতকাল আসতে আসতে ভাবলাম, এই অঞ্চলের একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, ওরা কোথায় যাবে? কারণ এখানে কোনো আহ যোগাযোগ ব্যবস্থা ভালো নেই, গাড়ির সুবিধা নেই। যেমন আমরা মধ্যনগর থানায় যাব, হেঁটে হেঁটে যাচ্ছি কলমা থেকে। এখন মধ্যনগর থানা পর্যন্ত একটা রুগী কি করে যাবে? আর যারা প্রেগনেন্ট মহিলা যদি অসুস্থ হয় বাচ্চা হওয়াকালীন সময়ে, আমি বুঝতে পারছি না এটা কি করে সম্ভব। সত্যি এরা একমাত্র ভগবানের উপর বিশ্বাস করে চলে। যে ভগবানের উপর বিশ্বাস করে চলা, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, এই যে একটা বিশ্বাস ওদের মাঝে, এটা নিয়ে ওরা যুগ থেকে যুগান্তরে ওরা বেঁচে আছে, ওরা টিকে আছে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে। এবং ওরা হাওর অঞ্চলে বসবাস করে তাদের জীবন ধারাকে টিকিয়ে রাখছে। গ্রামগুলো আমাদের একটা সংস্কৃতির অংশ। রূপসী বাংলা গ্রামকে উদ্দেশ্য করে বলা হয়। এই যে আমাদের ভক্তরা একটু বিশ্রাম নিয়েছে, আমরা এখানে আমরা একটু রাধা মাধবের বন্দনা সবাই গাইবো। এই যে সবাই একটা গাছের নিচে বিশ্রাম নিয়েছে, হরি বল। সবার কেমন লাগছে? হরি বল। সত্যি অনেক ভালো। শ্যাম সুন্দর, কেমন লাগছে বাবা? হরি বল, হরি বল। এখন আমরা একটু বিশ্রাম নিয়েছি, কারণ অনেক দিন যাবত তো হাঁটার অভ্যাস নেই। 1 ঘন্টা সময় আমরা হাঁটলাম। সত্যি আহ অনেক কষ্ট হচ্ছে, তবুও এটাকে কষ্ট মনে হচ্ছে না। এটাকে খুব খুব ভালো লাগছে। ভালো লাগাটাই সত্যি। এই জন্য আমরা খুব আনন্দ করছি। আমরা এখন একটু রাধা মাধব গাইবো। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরদারি। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরদারি। কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন,
সদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে হরে আমরা খুবই আনন্দ করছি সত্যি আনন্দ আর আনন্দ জীবন মানেই হচ্ছে আনন্দ অনেকেই বলে যে জীবন মানে আনন্দ না জীবন মানে আনন্দ কিন্তু আনন্দটাকে কি করতে হবে লাভ করতে হবে এই সেই হিজল বৃক্ষ এই বৃক্ষগুলোর জীবন ধন্য কারণ এই হিজল বৃক্ষের নিচে আমরা আহ রাধা মাধব বন্ধনা করলাম লিটন দাশগুপ্ত বলছে গাছটি অনেক ভাগ্যবান হ্যাঁ নিশ্চয়ই গাছটি অনেক ভাগ্যবান অনেক সুন্দর সত্যি আমার খুব ভালো লাগছে আমরা যে 1 ঘন্টা সময় হাঁটলাম মনেই হলো না কষ্ট অনুভূত হলো না এই আরেকটা হিজল বৃক্ষ হরি বল খুব ভালো লাগছে আশেপাশে কোনো রাস্তা নেই শুধু মাঠ আর মাঠ আমরা মধ্যনগর থানা পর্যন্ত যাব হেঁটে হেঁটে যেতে হবে কোনো গাড়ির সুব্যবস্থা নেই মোটর বাইকেরও ব্যবস্থা নেই এরপরও ভালো লাগছে সত্যি ভালো লাগছে ভালো লাগাটা অনেক স্বাভাবিক দেখুন ভক্তরা কেমন করে হেঁটে হেঁটে আসছে হরি বল হরি বল গৌরাঙ্গ সত্যি অনেক গৌরাঙ্গ 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 নিতাই 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 গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা শ্রী গিরিধারী জিউ কি জয় 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 ভক্তি প্রবন্ধ জ্যোতিষঙ্কর মহারাজ কি জয় জয় গৌরানা ঠাকুর শ্রী শ্রী অদ্বৈত আচার্য কি মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি কি জয় জয় চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন কি পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম
সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। মহাপ্রভু এই ভবিষ্যৎবাণী আজ থেকে 500 বছর আগে দিয়ে গিয়েছিলেন। এটা প্রচার হচ্ছে এখন, এটা এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে। একেবারে বিশ্বের সব জায়গায় কৃষ্ণ নাম প্রচার হচ্ছে, একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা ছুটে চলছি। সুজন মজুমদার বলছেন জায়গাটার নাম কি? আমরা সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানাধীন কলমা গ্রামে গতকাল ছিলাম। আমার একটা বোনের বাড়িতে বেড়াতে আসছিলাম। আমার হচ্ছে জ্যাঠুন। আজ ওই জায়গা থেকে যাচ্ছি মামার বাড়ি। এটা একেবারে প্রত্যন্ত অঞ্চল। আমার বোনের বিয়ে হয়েছিল আমি যখন একেবারে ছোট ছিলাম, আমি তখন ক্লাস 4-এ পড়তাম। তো আমার বোনেরা যদিও এখানে থাকে না, ওরা সুনামগঞ্জ জেলা শহরে থাকে বাসা করে। ও প্রাথমিক স্কুলের শিক্ষিকা। আমার বোন জামাই প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, তো দেহ রেখেছে আমার বোন জামাই, আমার জ্যাঠাতো বোনের জামাই। এই জন্য আমরা এসেছিলাম ওদের বাড়িতে। খুবই প্রত্যন্ত অঞ্চল একটা, এরপর ভালো লাগছে। এই যে ধান ক্ষেত, কি সুন্দর! ধানগুলো অনেকটাই পেকে যাচ্ছে। আমরা ওই জায়গা থেকে মামার বাড়ি যাব, একটু মামার বাড়ি যাব। মামার বাড়ি গিয়ে আমরা থাকবো 2 দিন, টাঙ্গর হাওড়ে ঘুরবো। অনেক ভালো লাগবে। আমরা ব্রজবিহারী প্রভুজির শ্রীমুখে একটা ভজন শুনবো, রাধা কৃষ্ণ প্রাণমুড়ো যুগল কিশোর। ব্রজবিহারী কৃষ্ণদাসজির শ্রীমুখে আমরা ভজন শুনবো। একজন প্রশ্ন করেছেন আপনার মামার বাড়ি কোথায়? আমার মামার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলাধীন বাসাউড়া গ্রাম। ভাস্করমণি সরকার যে আইডি থেকে যুক্ত আছেন, আমার মামাতো ভাই। আমরা মামার বাড়ি যাব। অনেক ভালো লাগলো, সত্যি অনেক ভালো লাগলো। আর বিশেষ করে এখন তো যে জায়গায় আছি ওই জায়গাটা একেবারে যোগাযোগ ব্যবস্থা থেকে অনেকটা দূরে আছে। এই অঞ্চলের মানুষেরা যোগাযোগ ব্যবস্থা থেকে আমরা হেঁটে যাচ্ছি 1 ঘন্টা সময়। আমরা হেঁটে যাচ্ছি, 1 ঘন্টার উপর হয়েছে আমরা হেঁটে যাচ্ছি। খুব ভালো লাগছে। ব্রজবিহারী একটা ভজন শোনাবে আমাদেরকে। হরি বল। হ্যাঁ না ঠিক আছে বলো। হরি বল শ্রী রাধে। আমরা হেঁটে হেঁটে ভজন করছি। হেঁটে হেঁটে আমরা ভজনটা শুনবো। এটা খুব প্রিয় একটি ভজন আমার। রাধা কৃষ্ণ প্রাণমুড় যুগল কিশোর, প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুরের লেখা। এই ভজনটি গিয়েছেন ওই রাধাকুণ্ডের তীরে বসে বসে, যখন তিনি ভজন এবং বিভিন্ন বৈষ্ণব পদাবলী, তারপর বিভিন্ন কীর্তন গান তিনি লিখেছেন। বৈষ্ণব সমাজে যার অবদান মানে কি বলবো, সেটা বলা বাহুল্য। তো নরোত্তম ঠাকুরের এই ভজনটি আমার খুব প্রিয় একটি ভজন, রাধা কৃষ্ণ প্রাণমুড়। আমি প্রায় অনুষ্ঠানে গানটি গেয়ে থাকি। আমরা সবাই মিলে গাইবো। রাধা কৃষ্ণ প্রাণমুড় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বের কালিন্দের কুলে গেলি কদম্বের বন।
রতন বেদির উপর বসাবো দুজন রতন বেদির উপর বসাবো দুজন। হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ মোর জগাল কিশোর। শ্যাম গৌরী রঙ্গে দিব চন্দনের গন্ধ গৌরী রঙ্গে দেব চন্দনের গন্ধ চামর ডোলাব কবে এরিব মুখ চন্দ্র চামর ডোলাব কবে এরিব মুখ চন্দ্র রাধা কৃষ্ণ প্রাণ জগাল কিশোর। গাতে আমালতির মালা দিবা দুহর গলে গাতে আমালতির মালা দিবা দুহর গলে অদরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মোর জগাল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ গায় করিব সেবা চরণার বিন্দ আগায় করিব সেবা চরণার বিন্দ। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায় বিলাস মাগে নরোত্তম দাস নরোত্তম দাস ঠাকুর এইভাবেই প্রার্থনা করেছেন, সেবা অবিলাস মাগে। নরোত্তম দাস সেবা অবিলাস তিনি করছেন। প্রত্যেকটা জন্মে জন্মে যেন এমন করেই রাধা কৃষ্ণের সেবা করতে পারি। এটা শুধু নরোত্তম দাসের প্রার্থনা নয়, আমাদের প্রত্যেকেরই প্রার্থনা। দেখুন কেমন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, একেবারে কাদায় পরিপূর্ণ। এই যে গ্রামের মুরুখ, এখন আমরা হেঁটে যাচ্ছি। আমরা যেখানে আসছি জায়গার নাম কি? সোনই। এখান থেকে যদি আমরা মধ্যনগর যাব, তারপর হচ্ছে মধ্যনগর থেকে একটু মামার বাড়ি যাব, মাতুলালয়। তারপর হচ্ছে অনেকদিন পর যেহেতু বাড়িতে আসছি, আর বাড়িতে এসে সবাইকে নিয়ে প্রচুর ঘোরাঘুরি করছি, অনেক আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছি, এটা অনেক বড় পাওয়া। সত্যি অনেক ভালো লাগার একটা বিষয়। আর আমার গৌরহরির শিক্ষাটা হচ্ছে, গৃহে বা বনেতে থাকো সদাহরি বলে ডাকো। এটাই গৌরাঙ্গের শিক্ষা। আর নরোত্তম দাস ঠাকুর বলছেন যে গৃহে বা বনেতে থাকো সদাহরি বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। আমরা যেখানেই থাকবো, যে অবস্থা দিয়ে আমরা থাকবো, আমরা যেন সর্বদা হরিকে স্মরণ করতে পারি, কৃষ্ণ চিন্তনে থাকতে পারি, কৃষ্ণ ভাবনায় থাকতে পারি। কৃষ্ণ ভাবনার মাঝে এক অমৃত লুকায়িত আছে। আর বন্ধুরা, আপনারা যারা আমাদের সঙ্গে গ্রাম দেখতে চান, গ্রামের
নৈসর্গিকতা অবলোকন করতে চান, অবশ্যই আপনারা আমার সঙ্গে আসতে পারেন। আজকে এই সাধুর সঙ্গে থাকার কারণে আহ, আজকে এত এত জায়গা ঘুরতে পারছি। এটা সবচেয়ে একটা বড় একটা ফুলকে দেখাচ্ছি। এই যে রিপন আমাকে একটা ফুল দিচ্ছে। রিবল, আচ্ছা, খুব ভালো। এই যে আমাকে একটা ফুল দিয়েছে, ওই ফুলের নাম হচ্ছে অমরা ফুল। এটা অমরা ফুল। এই যে আগে আপনাদেরকে বাগান দেখিয়েছিলাম, আমাদের অঞ্চলে এটাকে উজাউরির বাগান বলে। আমার উজাউরি গাছ, কেউ কেউ অমরা গাছ বলে, কেউ কেউ কলমি গাছ বলে। এই যে ফুল, যদিও এটার মাঝে কোনো গ্রান নেই, এরপরও এটা খুব ভালো লাগছে দেখতে, ভালোবেসে দিচ্ছে, খুবই ভালো লাগছে। উম, অনেক ভালো লাগছে সত্যি। এই ফুল, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আহ অনেক ভালো লাগা কাজ করছে। যে প্রসঙ্গটা কথা বলছিলাম, যে আজ সাধুর সঙ্গে যদি আহ না থাকতাম, তাহলে বাংলাদেশের এত এত জায়গা দর্শন করার সুযোগ হতো না। এটা কেবলমাত্র আমার গৌরাঙ্গের জন্যই সম্ভব হয়েছে, গৌরহরির আদর্শের জন্য সম্ভব হয়েছে। আর আজ একটা বিশেষ তিথি, এই যে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি। মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি যদিও লকডাউনের কারণে স্নান যাত্রা বন্ধ করা হয়েছে, যেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়, সবার পক্ষে যাওয়া সম্ভব হয় নাই। আমরা নিজেরাও যেতে পারিনি। তবে এই যে তীর্থ, পন তীর্থ, পন তীর্থের কিন্তু অনেক মহিমা। আজকে যারা এই অপ্রাকৃত তথ্য কথা শ্রবণ করছেন মনে, তারাও কিন্তু এই স্নানের অপ্রাকৃত কৃপা লাভ করবেন। অদ্বৈত আচার্য মায়ের কাছে হ্যাঁ পণ করেছিলেন যে সপ্ত তীর্থে মাকে স্নান করাবেন। সপ্ত তীর্থে পণ করে এই তীর্থের আমন্ত্রণ ঘটিয়েছিলেন, যার কারণে এই তীর্থের নাম হচ্ছে পণ তীর্থ। অদ্বৈতের বাল্য নাম তো ছিল কমলাক্ষ, তাই ওই কমলাক্ষ মাকে পণ করিয়ে সপ্ততীর্থকে আমন্ত্রণ করিয়েছেন, আর সপ্ততীর্থ অদ্বৈত আচার্যের কাছে পণ করেছিলেন। এই জন্য তা এই তীর্থের নাম হলো পণ তীর্থ। এই পণ তীর্থে যদি কেউ স্নান করে, তাহলে 7টা তীর্থে স্নান করার তার সৌভাগ্য হয়, কৃপা হয়। বিশ্বের আর কোন জায়গায় একই সময়ে 7টা তীর্থে স্নান করার সুযোগ নাই, কেবল আছে আমাদের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন জাদুকাটা নদী। জাদুকাটা নদীর পূর্ব নাম ছিল রেণুকা নদী, অর্থাৎ পাহাড় অঞ্চল ঘেঁষে রেণু রেণু বালি চলে আসতো, যার কারণে এটার নাম ছিল রেণুকা। আর পরবর্তীতে এই কুবের আচার্যের ছেলে কমলাক্ষ, যিনি পরবর্তীতে অদ্বৈত আচার্য নাম ধারণ করেছিলেন, সেই কমলাক্ষ ওই রেণুকা নদীতে সপ্ততীর্থকে আমন্ত্রণ করেছিলেন। জল স্নানের সময় আপনা থেকেই বেড়ে যায়। এই অঞ্চলের মানুষেরা ভেবেছিল যে কুবেরের ছেলে কোনো জাদু কেটেছে, এই জন্য তার নাম হয়ে গেল জাদুকাঠা। বন্ধুরা, আমরা এখন পাকা রাস্তায় উঠে গেছি। আহ সর্বনাশ, 1 ঘন্টার উপরে হেঁটে আমরা আসলাম। ওই জায়গার নাম কি রিপন প্রভু? সুনই, হ্যাঁ। আহ এই এই গ্রামের নাম হচ্ছে সুনই। আমরা পাকা রাস্তায় এসেছি। এই জায়গা থেকে আমরা যাব মধ্যনগর। এখানেও তেমন গাড়ি পাওয়া যায় না, অটো রিক্সা পাওয়া যায়। আমরা অটো রিক্সার জন্য অপেক্ষা করছি। এই জায়গা থেকে আমরা মধ্যনগর যাব অটো রিক্সায়, তারপর মধ্যনগর থেকে আমরা মোটর সাইকেলে যাব আমার মামার বাড়ি। মামার বাড়ির স্মৃতিচারণ, ছোটবেলায় মায়ের সঙ্গে একবার হেঁটে গিয়েছিলাম, কত দূর। আর বিশেষ করে আমাদের অঞ্চল থেকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে মামার বাড়ি যখন যেতাম, কি আনন্দ! এই আনন্দটা অপ্রাকৃত, বলার মতো নয়। এই যে অটো, এখানে অটোই চলে, একটা অটোর জন্য আমাদেরকে ওয়েট করতে হচ্ছে। অবশেষে 1 ঘন্টার উপরে হেঁটে আমরা ওই জায়গা থেকে মধ্যনগর পর্যন্ত পাকা রাস্তা দিয়ে যাওয়া যাবে।
আহ, তা এখানে সবাই একটু বসে বিশ্রাম নিচ্ছে। এই যে বট গাছের আহ কাছে দাঁড়িয়ে আছে আমার শ্যামসুন্দর। শ্যামসুন্দর বাবা, তোমার কেমন লাগছে বলো? হ্যারি বল, আমরা একটু বসি, যাইনি তাই। জয় গো, একটু বসলাম। শ্যামসুন্দর বসো বাবা। হ্যারি বল, বসো সবাই। আমরা সবাই একটু বসেছি। হ্যারি বল, ব্রজবিহারী প্রভু। হ্যারি বল, জয় নিতাই, জয় নিতাই। হ্যারি বল, আছে গৌর সুন্দর পাশে। হ্যারি বল। আমরা একটু বসলাম। তো বন্ধুরা, যে কথাটি বলছিলাম, কমলাক্ষ অর্থাৎ অদ্বৈত আচার্যের বাল্য নাম ছিল কমলাক্ষ। তার নাম কমলাক্ষ কেন? কারণ তার চোখগুলো ছিল কমলের অর্থাৎ পদ্মের, পদ্ম ফুলের পাপড়ি নিয়ে, এই জন্য তার নাম ছিল কমলাক্ষ। তো অদ্বৈত আচার্য বাল্য নাম কমলাক্ষ ধারণ করেছে। তো আমরা দেখতে পাই যে কমলাক্ষের মা অর্থাৎ নাভা দেবী মানে অদ্বৈত আচার্যের মা, উনি একদিন স্বপ্নে দর্শন করলেন যে কমলাক্ষের 4টি হাত এবং 4 হাতে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। হাত ধরে কমলাক্ষ তার মাকে স্নান করাতে সপ্ততীর্থে নিয়ে যাচ্ছে। এবার এটা যখন তিনি আহ দর্শন করলেন, দর্শন করার পর উনি ভাবলেন, আরে কমলাক্ষ তো আমার ছেলে, তাহলে তার 4টি হাত কেন হবে? তিনি ভাবছেন যে আমি ভুল দেখছি না তো? আহ প্রলাপ বকছেন, যেটা কি করে সম্ভব? তো কমলাক্ষ তখন অনেক ছোট, বলছে মা তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন? বলছে পুত্র, আমি যে স্বপ্ন দর্শন করেছি এটা আমি তোমাকে বলতে পারবো না। না মা, একটিবার বলো তুমি কি স্বপ্নে দর্শন করেছো? আমি স্বপ্নে দর্শন করেছি বাবা তোমার 4টা হাত, 4টি হাত। তো তুমি আমার পুত্র, তোমার 4টি হাত কেন হবে? 4টি হাত তো নারায়ণের হয়, বিষ্ণুর হয়, তোমার কেন হবে? আরেকটা আমি স্বপ্নে দর্শন করেছি পুত্র, যে তুমি আমাকে হাত ধরে সপ্ত তীর্থে নিয়ে গিয়েছো স্নান করাতে। তো এই ইচ্ছে তো আমার পূরণ হবে না বাবা। আহ, আমি কি করে এই বয়সে 7টা তীর্থে যাবো, সপ্ত তীর্থে গিয়ে স্নান করবো? তখন কমলাক্ষ বললেন, সপ্ত তীর্থে তোমাকে যেতে হবে না, 7 তীর্থকে আমি তোমার কাছে নিয়ে আসবো স্নান করাতে। এটা কি করে সম্ভব? হ্যাঁ মা, আমি 7 তীর্থকে তোমার কাছে নিয়ে আসবো। তখন সেই কমলাক্ষ সপ্ততীর্থ, গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, এই যে 7টা তীর্থ, এই এই 7টা তীর্থকে তিনি আমন্ত্রণ করলেন রেণুকা নদীতে। ভোরবেলা তার মাকে বলেন, মা স্নান করতে চলো। তখন 7 তীর্থকে তিনি পরিচয় করিয়ে দিলেন। 7 তীর্থকে অদ্বৈত আচার্যের মা স্নান করলেন সপ্ততীর্থে। তখন বললেন যে পুত্র, যে এই জগতে অনেক লোক আছে যারা বয়স্ক, যারা 7 তীর্থে স্নান করতে পারবে না, কিংবা যাদের অর্থ বিত্ত নেই, তাদের জন্য তুমি একটা কিছু করো। তখন কমলাক্ষ বলেন, মা প্রত্যেক বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে 7 তীর্থ এই জায়গাতে আসবে এবং এখানে স্নান করলে সংসারী জীবের সমস্ত পাপ দূরীভূত হবে। এই জন্য চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি অর্থাৎ আজকের এই তিথিতে আমাদের এই বর্তমানে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন এই জাদুকাটা নদীতে প্রত্যেক বছর স্নান যাত্রার আয়োজন করা হয় মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে। এই স্নান যাত্রায় অংশ যদি আমরা গ্রহণ করি, 7 তীর্থে স্নান করার সৌভাগ্য হয়। এই সুযোগটা বিশ্বের আর কোথাও নেই, কেবলমাত্র আমাদের এই জায়গাতে আছে। আমরা পরম সৌভাগ্যবান। অদ্বৈত আচার্য, যাকে গৌরনাথ ঠাকুর বলা হয়, অদ্বৈত আচার্যের কৃপাতে আমরা গৌরাঙ্গকে পেলাম। অদ্বৈত আচার্য যদি না আসতেন তাহলে আমরা গুরুগুরিকে পেলাম না। আজকের এই পুণ্য তিথি মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে আমরা খুবই সংক্ষেপে আমরা এই তিথির এবং এই স্নান যাত্রার মহিমা আমরা শ্রবণ করলাম। অদ্বৈত আচার্য তার মাকে কতটা ভালোবাসতেন, মাকে স্নান করানোর জন্য সপ্ততীর্থে আমন্ত্রণ করেছেন। আমরা যারা এই করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নের কারণে, লকডাউনের কারণে স্নান যাত্রা যেতে পারিনি, আজকের এই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এই তিথির মহিমা আমরা স্মরণ করলাম অনলাইনের মাধ্যমে ভক্তদেরকে নিয়ে। স্মরণে এই অপ্রাকৃত স্নান যাত্রার মহিমায় আমরা
লাগলো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেকের জন্য অসংখ্য শুভকামনা রইলো। সবাইকে বৈষ্ণব জ্ঞানে দণ্ডবত প্রণাম নিবেদন করছি। আহ এই যে দেখুন ধান ক্ষেত, আমরা খুব আনন্দ করছি। আহ, আর গতকালকে প্রচুর শিলাবৃষ্টি এই অঞ্চলে হয়েছে, যার কারণে এই ধানগুলো পতিত হয়ে গেছে। হুম, সত্যি অনেক ভালো লাগলো। আহ, সত্যি একটা ভালো লাগা মুহূর্ত সবার সঙ্গে আমরা শেয়ার করতে পারলাম এই অনলাইনের কল্যাণে। সবার মঙ্গল হোক। হরি বল। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ্ছ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গৌর ভক্তবৃন্দের পদে নমস্কার। সবে কৃপা কবি চরণ ধরে সে দাও আমার। সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ